আসসালামু আলাইকুম। জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। আজকে এই ভিডিওতে কথা বলবো সংকরায়ন নিয়ে। সংকরায়নের যে একটি সূত্র রয়েছে, ওই সূত্র বাদে কিভাবে একটি টেকনিকের মাধ্যমে সংকরায়নের যে কোনো প্রশ্ন বা যে কোনো যৌগ দেখে ডিরেক্টলি কিভাবে বলে দেওয়া যাবে এর সংকরায়ন কি, বা ওইটা জানার পর আপনি কিভাবে এর আকৃতি বা এর কোণ নির্ণয় করবেন, সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে আজকে জাস্ট আমাকে একটা টেকনিক জানতে হবে। সেই টেকনিক দিয়ে সংকরায়নের যতগুলো যৌগ রয়েছে যাবতীয় যৌগের সংকরায়ন বলে দেওয়া যাবে। তবে এই কাজটি করার জন্য আমি এই সূত্রটা ব্যবহার করব না, H = হাফ, তারপর আপনারা যারা জানেন B + X - C + A, এই সূত্র দিয়েই মোটামুটি সব জায়গায় এই সংকরায়নটি নির্ণয় করা হয়। এই সূত্রের ব্যবহার ছাড়া কিভাবে সকল যৌগের সংকরায়ন বের করতে হয় সেই টেকনিকটি এখন আমি দেখাবো। সেই টেকনিকটির ফার্স্ট কথাটি হলো প্রথমত হচ্ছে সংকরায়ন কোথায় হয় সেটা আপনাকে জানতে হবে। সংকরায়ন কোথায় হয় তার মানে আমরা জানি সমযোজী যৌগে সর্বদাই সংকরায়ন ঘটে। তাহলে আমাকে জানতে হবে, সেই টেকনিকটাই আমি লিখতেছি, যেই টেকনিকটি দিয়ে আমি সংকরায়নের যাবতীয় যৌগ দেখেই ডিরেক্টলি আনসার বলে ফেলবো। প্রথম কথা হচ্ছে সংকরায়ন কোথায় হয়। সংকরায়ন মূলত ঘটে সমযোজী যৌগে। তাহলে সমযোজী যৌগ ছাড়া কিন্তু সংকরায়ন ঘটবে না। তার মানে সমযোজী যৌগের, তাহলে আমরা ফার্স্টেই যে জিনিসটা ফাইন্ড আউট করব, দেখব এটা সমযোজী যৌগ কি না। তাহলে এখন প্রথম কথা কিন্তু আমার একদম ক্লিয়ার, সমযোজী যৌগ হতে হবে। এখন দ্বিতীয় কথাটি কি? দ্বিতীয় কথাটি হলো যে ওই সমযোজী যৌগ অবশ্যই ওই সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রথমত সমযোজী যৌগের, তারপর 2 নাম্বার কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর। এই কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করে সেটাই আমরা দেখব। কেন্দ্রীয় পরমাণুর অবশ্যই আমাকে কেন্দ্রীয় পরমাণুর থাকতে হবে। এই কেন্দ্রীয় পরমাণুর আমাকে কাজটা করতে হবে, বা কেন্দ্রীয় পরমাণু নিয়েই আমাকে কাজটা করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে সমযোজী যৌগের, দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, এবং 3 নাম্বার যে কথাটি, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাকে সংকরায়ন বের করার ক্ষেত্রে। আমি যে সংকরায়নটা অর্থাৎ বৈশিষ্ট্য দিয়েই কিন্তু সংকরায়নটি বের করব। তাহলে এই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ স্তরে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথের, তার মানে সর্বশেষ কক্ষপথের বা সর্ববহিস্থ কক্ষপথের। তাহলে আমি লিখলাম সর্বশেষ কক্ষপথের। সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে এটা ইলেকট্রন বিন্যাস করলেই খুব সহজে পারা যায়, বা এটা জানা যায় 288 বা এরকম প্রসিডিউর দিয়ে আমরা জানতে পারি। আর এই ক্ষেত্রে জাস্ট আমরা কয়েকটা পরমাণুর মুখস্থ রাখলেই হবে যে এটার সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, এটা খুব সহজেই পারা যাবে। তার মানে সর্বশেষ কক্ষপথের সবগুলি ইলেকট্রনের, তার মানে যতগুলি ইলেকট্রন থাকবে সবগুলি ইলেকট্রনের, অর্থাৎ সবগুলি ইলেকট্রন নিয়েই কাজ করতে হবে। তার মানে আমরা 3টা কথা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছি। একটা হচ্ছে সমযোজী যৌগ ছাড়া সংকরায়ন হবে না, 2 নাম্বার কথা হচ্ছে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুটি খুঁজে বের করতে হবে, এবং থার্ড কথা হচ্ছে সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। এখন সবগুলো ইলেকট্রনের এই 4 নাম্বার কথাটাই হচ্ছে আমার সংকরায়ন আমি ফাইন্ড আউট করে ফেলবো, অর্থাৎ এই 3 নাম্বার কথার উপর ভিত্তি করে এইখানে হচ্ছে শক্তিশালী বন্ধন সংখ্যাকে আমাকে শক্তিশালী বন্ধন গুনতে হবে। এই সবগুলো ইলেকট্রনের যে আমি শক্তিশালী বন্ধন পাবো, শক্তিশালী বন্ধন সংখ্যাকে সংকরায়ন সংখ্যা বলে। এই সংকরায়ন সংখ্যাটি আমরা বের করব, রায়ন সংখ্যা বলে। তাহলে আমাদের বের করতে হবে কি? সংকরায়ন সংখ্যা। আমি সংখ্যা দেখেই ডিরেক্টলি পরে বলে দেব, যেটা আপনারা ওই সূত্রে ব্যবহার করতেন। H = হাফ, তারপর হচ্ছে B + X - C + A।
এই সূত্র দিয়ে অনেক জটিল হয়ে যায়, তো আমি এই সূত্র ব্যবহার করব না, এটা অনেক বইয়েই রয়েছে। আমি জাস্ট বৈশিষ্ট্য দিয়ে কিভাবে সংকরায়ন বের করতে হয়, আপনি যদি এই বৈশিষ্ট্যটা জানেন তাহলেই যে কোনো সংকরায়ন আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। তাহলে বৈশিষ্ট্যটা কি? প্রথম কথা হচ্ছে সমযোজী যৌগ হতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর। এখন কেন্দ্রীয় পরমাণুটা কি সেটা আমরা দেখব। তারপর হচ্ছে সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রনের, সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন আমরা হিসাব করে বের করব। তারপর হচ্ছে শক্তিশালী বন্ধন সংখ্যাটা গুণে আমরা সংকরায়নটা বলে দেব। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনতে পারি। আচ্ছা এটা বলুন তো, CH4 এটার কেন্দ্রীয় পরমাণুকে? আচ্ছা আমরা জানি কেন্দ্রে যে পরমাণু থাকে সেই পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এটা কেন্দ্রে কে থাকে কিভাবে বের করব? এটা গাঠনিক সংকেতটা ক্রিয়েট করে ফেলবো। তার মানে সি এ 4টা হাত, তো চারদিকে 4টা H দিয়ে দেব। আর এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি এর কেন্দ্রে রয়েছে কার্বন। তো CH4 এটার কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। এই ক্ষেত্রে এটা গাঠনিক সংকেত ক্রিয়েট করেই বের করা যায়, কিন্তু আমি আরেকটি প্রসিডিউর শিখিয়ে দিচ্ছি যেটা আপনি খুব সহজে বলে ফেলতে পারবেন একটা পরমাণু দেখা মাত্রই যে এখানে কেন্দ্রীয় পরমাণুটা কে। কেন্দ্রীয় পরমাণু হলো যার যোজনী বেশি। তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণু বলতে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, এইখানে যোজনীটা যার বেশি থাকে। এখন আশা করি যোজনী সম্পর্কে সবারই ধারণা রয়েছে। দেখুন তো যোজনীটা কি, যোজনী সম্পর্কে যদি আমি আরেকটু ক্লিয়ার করে দেই তাহলে হয়তো আপনাদের একটু ভালো হবে। যেমন আমরা এ আর বি একটা যৌগ নিলাম, তাহলে এই ক্ষেত্রে যদি এক্স থাকে আর এই ক্ষেত্রে যদি ওয়াই থাকে, তাহলে আমরা এ এর যোজনী পাবো কোনটা? এক্স, আর বি এর যোজনী পাবো কি? ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই যোজনী। তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণু কিভাবে বুঝবো? আমরা কেন্দ্রীয় পরমাণু বুঝবো যে একটা পরমাণুর যোজনী কার বেশি, যোজনী যার বেশি সেই কিন্তু কেন্দ্রীয় পরমাণু। যেমন আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, যদি এরকম দেখেন যে PCl5, এখন চিন্তা করেন তো এই ক্ষেত্রে কার যোজনী কত? এই পি এর যোজনী হচ্ছে 5 আর Cl এর যোজনী হচ্ছে 1। তার মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারি 5টাই হবে কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ ফসফরাসটি কেন্দ্রীয় পরমাণু। তাহলে এটা গাঠনিক সংকেতটাও যদি ক্রিয়েট করা হয় তাহলে দেখব আমরা ফসফরাসের 5টি হাত থাকবে, 5 দিকে 5টি ক্লোরিন থাকবে। তো এই ক্ষেত্রে কেন্দ্রে কে থাকতেছে? কেন্দ্রে থাকতেছে ফসফরাস। তার মানে একটা কথা ক্লিয়ার, আমরা কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যার যোজনী বেশি বা কেন্দ্রে যে থাকে। তাহলে আমরা দুইটা জায়গা থেকে নিতে পারি, একটা হচ্ছে গাঠনিক সংকেতটা মাথায় চিন্তা করে বলে দিতে পারি যে এখানে কেন্দ্রীয় পরমাণুকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যৌগ দেখা মাত্র ডিরেক্টলি বলে দিতে পারি যে যার যোজনী বেশি সেই হবে কেন্দ্রীয় পরমাণু। এখন কথা হচ্ছে আপনি সমযোজী যৌগ চিনেন কিনা? সমযোজী যৌগ হচ্ছে যেখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যার যোজনী বেশি সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। এখন আসি থার্ড কথাটা, সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন আমাকে দেখতে হবে। সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন দেখতে হবে। তার আগে আমাকে পরমাণুর প্রোটন সংখ্যাটা জানতে হবে বা পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। আমরা জানি যতগুলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা রয়েছে ঠিক ততগুলোই ইলেকট্রন সংখ্যা রয়েছে। এখন ওই ইলেকট্রনগুলোর ইলেকট্রন বিন্যাস করলেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে। যেমন ধরুন এই ফসফরাস, এই ফসফরাসের আপনি ইলেকট্রনটা জানেন না যে শেষ কক্ষপথে কয়টি থাকে, তাহলে আপনি ডিভাইড করবেন কিভাবে? ডিভাইড করবেন এইভাবে, প্রথম কক্ষপথে 2টি দিয়ে দিয়েছে, তারপরের কক্ষপথে 8টি দিয়ে দিয়েছে, তাহলে 8 আর 2 10টি চলে গিয়েছে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তাহলে শেষে কয়টি রইল? 10টি যদি দিয়ে দেয় 5টি রয়েছে। তার মানে তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? তার শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে। আর এই 5টি ইলেকট্রনের কারণেই এর বন্ড হয়েছে 5, অর্থাৎ এর 5টা হাত রয়েছে। তাহলে আমাদের হাত ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে ইলেকট্রন খুঁজে বের করা। আমি কিন্তু এখানে সর্বশেষ কক্ষপথে কতগুলো হাত রয়েছে সেটা বলিনি, আমি বের করেছি কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাকে যে জিনিসটা অবশ্যই ফাইন্ড আউট করতে হবে শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে। এখন দেখুন যদি ক্লোরিনেরটা বের করতে চান তাহলে দেখুন ক্লোরিনের ইলেকট্রন কত? মূলত আমরা জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17, তো এর ইলেকট্রনও 17। তাহলে আমরা 17টাকে দিতে চাচ্ছি, কিভাবে দিব?
প্রথম 2টি, তারপরে হচ্ছে 8টি। কারণ হচ্ছে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। তারপর আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করি, যেটা 1s2 2s2 2p6 3s2 এই সিকোয়েন্স মেনটেন করে আমরা যেটা ইলেকট্রন বিন্যাস করি। তো এই ক্ষেত্রে আমরা ক্লোরিনের 2 আর 8 10টি দিয়ে দিলাম। তো শেষে কয়টি থাকে? 7টি। তার মানে তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কার ইলেকট্রন বের করব? আমরা বের করব কেন্দ্রীয় পরমাণুর, অন্য কোনো পরমাণুর না। একটা যৌগতে একাধিক পরমাণু থাকতে পারে, যেমন 2টিও হতে পারে, 3টিও হতে পারে, 4টিও হতে পারে। এটা ডাজন্ট ফ্যাক্ট। আমাদের খুঁজে বের করতে হবে কেন্দ্রীয় পরমাণু কোনটি এবং ওই কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের সর্বমোট ইলেকট্রন কয়টি। আমরা যদি এটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের সংকরায়নটা বলে দেওয়া একদম ইজি হয়ে যাবে, কারণ আমাদের কাজটাই হলো এটা। আমরা এটা বের করার পরই ডিরেক্টলি সংকরায়ন বলে দেব। তাহলে এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটি কি? তাহলে আমরা এখন আমাকে শক্তিশালী বন্ধন হিসাব করতে হবে। কারণ কি, ওই যে সর্বশেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন, যেমন ওই আমরা যেই ফসফরাসের ক্ষেত্রে দেখেছি 5টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ কক্ষপথে। এখন এই 5টা দ্বারা কয়টা শক্তিশালী বন্ধন ক্রিয়েট করেছে? এর আগে আপনাকে একটু বন্ধন সম্পর্কে জেনে নিতে হবে। প্রথমত আমরা 3টা বন্ধন পড়ব। যে কোনো যৌগের ভিতরে আমরা 3টা বন্ধন দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন, এটা যদি আপনি না জানেন সমস্যা নাই, এটা আমি একটু ডিটেলসেই বলবো। সিগমা বন্ধনটা কি, পাই বন্ধনটা কি, আগে আমরা সংকরায়নটা দেখে নিচ্ছি, তারপরে এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তো আমি প্রথমে সিগমা বন্ধন লিখলাম, আরেকটা হচ্ছে পাই বন্ধন, পাই বন্ধন, আর আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে মুক্তজোড় বন্ধন। এটা বেস্ট ইম্পর্টেন্ট। মুক্তজোড় আপনাকে যদি কোনো সময় সংকরায়ন নিয়ে ভাবায় তাহলে আমি শিওর যে এই মুক্তজোড়টাই আপনাকে ভাবাবে, বা আপনি ভুল করলে আসলে মূলত এই মুক্তজোড়ের কারণেই ভুল করবেন। যদি কখনো সংকরায়ন ভুল হয় এই ভিডিওটি দেখার পরেও, তাহলে আপনি শিওর থাকতে পারেন যে আপনার মুক্তজোড় সম্পর্কে ধারণা অনেকটা কম রয়েছে। এটা সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। এখন আসি, এই সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি, আর মুক্তজোড় বন্ধন কি, বা এদের মাঝখান থেকে কে শক্তিশালী। আচ্ছা, একটু একটা জিনিস একটু মনে রাখলেই ভালো হয়, যে আমি এই 3টাকে একটু ফানি টাইপে একটা জাস্ট উদাহরণের সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। ধরুন এই মুক্তজোড়টা হচ্ছে আপনার ভাই, এই মুক্তজোড়টা হচ্ছে আপনার ভাই, আর এই সিগমা বন্ধনটা হচ্ছে আপনার বউ বা জামাই। তো আপনি যেটা চিন্তা করেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড। তো আমি এই ক্ষেত্রে বললাম এটা বউ। আর এই পাই বন্ধনটা হচ্ছে বন্ধু। আর বন্ধু তো লাইফে অনেক থাকে, ইভেন যাদের সাথে দেখা হয় তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। বা আপনি ধরেন আমার ভিডিওটা দেখতেছেন, অটোমেটিকলি কিন্তু আপনি আমার একটা ফ্রেন্ড হয়ে গিয়েছেন, বা আমি আপনার ফ্রেন্ড হয়ে গিয়েছি, বা আমরা ফেসবুকেও অনেকের সাথে কন্ট্যাক্ট করি, এগুলো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড হচ্ছে একদম সিম্পল একটা জিনিস। এটা দেখা মাত্রই হতে পারে, আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই 3টা বন্ধন নিয়ে কথা বলি, আপনার লজিক কি দাঁড়ায় যে কোন বন্ধনটা সবচেয়ে বেশি শক্তিশালী? যেটা হচ্ছে জামাই বউয়ের সম্পর্ক নাকি ভাই এদের সম্পর্ক? তো এই ক্ষেত্রে একটা কনফিউজ থাকে, অনেকেই ভাবে যে না, জামাই বউয়ের সম্পর্কটাই অনেক বেশি ডিফেন্ট বা অনেক বেশি স্ট্রং, আবার অনেকে চিন্তা করে ভাই। কিন্তু একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, ভাইয়ের সম্পর্কটা হচ্ছে আপনার জেনেটিক্যালি বা আপনার ব্লাড গ্রুপের সাথে সম্পর্কযুক্ত। আপনি চাইলে এটা ভুলে যেতে পারবেন না। আপনার ভাই মানে আপনার ভাই। এটা যদি আপনার চাঁদেও চলে যান, অস্বীকারও করেন, আপনি কিন্তু জেনেটিক্যালি বা ডিএনএ টেস্ট করলেই একদম প্রুফ মিলে যাবে যে এটা আপনার ভাই। কিন্তু আপনার যে বউ বা জামাই, এই ক্ষেত্রে যদি চিন্তা করেন জাস্ট একটা কাবিননামা, কারণ হচ্ছে অনেকদিন পরে একটা কাবিননামা এসে, অর্থাৎ একটা লিখিত চুক্তির মাধ্যমে একটা সম্পর্কে গিয়েছেন, যেটা চাইলেই সহজে ভেঙে ফেলতে পারবেন না। কারণ এর জন্য আপনাকে অনেক অনেক ঝামেলা পুকাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলি যে ভাইয়ের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং, দেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এই সম্পর্কটা। কারণ হচ্ছে এটা একটা সম্পর্ক, একটা চুক্তিনামা রয়েছে, একটা কাবিননামা রয়েছে। যতদিন পর্যন্ত এই কাবিননামাটা থাকবে ততদিন পর্যন্ত এদের মাঝখানে সম্পর্কটা থাকবে। ইভেন কাবিননামাটা উইথড্র করে নিলে তাহলে আবার সম্পর্কটা ভেঙে যাবে। আর ফ্রেন্ড দেখা মাত্র যাদের সাথে সম্পর্ক হচ্ছে, আর যদি যার সাথেই সম্পর্ক হচ্ছে সেটা দেখা মাত্র। এখন এই 3টা কথা থেকে আমরা ক্লিয়ার যে এই বউ আর ভাই
এই দুইটা কিন্তু স্ট্রং, এটা কিন্তু শক্তিশালী, এটা কিন্তু অস্বীকার করার কোনো অপশন নাই। কারণ হচ্ছে বউটা চাইলেই ছেড়ে দিতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে একটা স্ট্রং রয়েছে যে আপনার একটা কাবিননামা রয়েছে। আর বাই এটা তো রক্তের সম্পর্ক, এটা অস্বীকার করলেও ছাড়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন আর মুক্তজোড় বন্ধনটাকে শক্তিশালী বন্ধন বলবো। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রংকে মুক্তজোড়, দেন হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আমরা এই দুইটা বন্ধনকে সবচেয়ে বেশি শক্তিশালী বলবো। আর পাই বন্ধনের হিসাবটা আমরা কখনোই করব না, পাই বন্ধন একদম টোটালি বাদ। তার মানে যৌগে পাই বন্ধন আছে কি না নাই সেটা আমার দেখারই দরকার নাই। তাহলে আমি কিন্তু সংকরায়ন সংখ্যা বের করতে পারতেছি। সংকরায়ন সংখ্যাটা কিসের উপর ভিত্তি করে বের করব? একটা হচ্ছে সিগমা বন্ধন দেখে, আর একটা হচ্ছে মুক্তজোড় দেখে। আর পাই বন্ধনের কোনো হিসাব করারই দরকার নাই, কারণ ওইখানে পাই বন্ধন থাকলে আমরা একদম বাদ দিয়ে দিব, টোটালি প্রথম থেকেই বাদ দিয়ে দিব। তাহলে এখন আসি, এই সিগমা বন্ধন কিভাবে চিনবো, মুক্তজোড় বন্ধন কিভাবে চিনবো, পাই বন্ধন কিভাবে চিনবো। প্রথমত আমরা এই দুইটা নিয়ে একটু দেখি, সিগমা বন্ধন চিনার উপায় আর পাই বন্ধন চিনার উপায়। আমরা তাহলে কি করতে চাচ্ছি? মূলত আমরা করতে চাচ্ছি, যেমন ধরুন এরকম CH2 তারপর হচ্ছে CH2, এরকম একটা যৌগের সংকরায়ন বের করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে সেটা আমাকে বের করতে হবে। এটার গাঠনিক সংকেত ক্রিয়েট করলেই কিন্তু আমি বের করে ফেলতে পারি, বা এটার যুজনি দেখলেই, কারণ কার্বনের যুজনি 4, তার মানে কার্বনই অবভিয়াসলি এটার কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে আমি একটু গাঠনিক সংকেত আঁকাই, তাহলে খুব ভালো হয়। ইভেন আমি সাজেস্ট করব যেটারই সংকরায়ন দেখে দেখে বের করে ফেলতে চাচ্ছেন, সেটার গাঠনিক সংকেতটা মাথায় ক্রিয়েট করে ফেলবেন যে এটার গাঠনিক সংকেতটা কেমন হবে, তারপরে বলে দিবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা গাঠনিক সংকেত ক্রিয়েট করলাম। এখন আমরা দেখতে চাচ্ছি কেন্দ্রীয় পরমাণু কে। এই ক্ষেত্রে একটা কোশ্চেন থাকে, এইখানে কেন্দ্রীয় পরমাণু এই কার্বন নাকি এই কার্বন? আচ্ছা, এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এই দুইটা কার্বনই, তার মানে এই যৌগে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এই কার্বন আর এই কার্বন। আচ্ছা, এখন আমরা এই কার্বনের সংকরায়নটা বের করতে চাচ্ছি, এটা না, আমি এই কার্বনের সংকরায়নটা বের করতে চাচ্ছি। তাহলে এই কার্বনের সংকরায়নটা আমি বের করতে চাইলে আমাকে কি করতে হবে? কেন্দ্রীয় পরমাণুর যোজনের হিসাব করতে হবে। আমাকে কেন্দ্রীয় পরমাণুর যদি যোজনের হিসাব করি, কয়টা যোজনী মানে বা কয়টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, আমরা সর্বশেষ কক্ষপথে অর্থাৎ কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 4টি ইলেকট্রন থাকে। কিভাবে? কার্বনের টোটাল ইলেকট্রন হচ্ছে 6, তো প্রথম 2টা তারপরে হচ্ছে 4টা, তার মানে সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। আর এই ক্ষেত্রে আমরা যে কার্বনের 4টি ইলেকট্রন পাচ্ছি, তাহলে কার্বন দ্বারা আসলে কি কি বন্ধন হচ্ছে? আমি ফার্স্টে এই দুইটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সিগমা আর পাই বন্ধন। সবসময় মনে রাখবেন, যখন একটা বন্ধন হবে, যে কোনো বন্ধন হবে, যখন যে কোনো বন্ধন হবে, এই একটা বন্ধন মানে একটা হাত থাকলে বুঝবেন ওইখানে একটা সিগমা বন্ধন থাকবেই থাকবে। তার মানে একটা হাত আছে মানে কি একটা সিগমা বন্ধন রয়েছে। তার মানে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি, এইখানে একটা সিগমা বন্ধন রয়েছে, বাকি একটা পাই বন্ধন রয়েছে। বা এটার ক্ষেত্রে এইখানে যদি 3টা হাত থাকে, তাহলে আমরা বলতে পারি একটা সিগমা বন্ধন রয়েছে, বাকি 2টা পাই বন্ধন রয়েছে। বা এরকম যদি হয় নাইট্রোজেন নাইট্রোজেন, তাহলে এই ক্ষেত্রে একটা সিগমা বন্ধন রয়েছে, বাকি 2টা পাই বন্ধন রয়েছে। তার মানে আমাদের চিনার উপায়টা আমি বলি যে যখন কোনো সিঙ্গেল বন্ড থাকবে ওটা চোখ বন্ধ করে সিগমা, আর যদি পাই বন্ধন হিসাব করতে চাই সিঙ্গেল বন্ধন বাদে 2টা পরমাণুর মাঝখানে যদি একাধিক বন্ধন থাকে, তখন ওই একটা বাদে বাকি সবগুলাই হবে কি পাই বন্ধন। তার মানে পাই বন্ধন থাকতে গেলে অবশ্যই আমাকে ডাবল হাত থাকতে হবে, অর্থাৎ ডাবল বন্ধন থাকতে হবে বা ডাবল হাত থাকতে হবে। তাহলে দেখুন এই জায়গায় প্রথম কার্বনের যদি আমরা চিন্তাটা করি, প্রথম কার্বনের ক্ষেত্রে আমরা কয়টা ইলেকট্রন পাই? শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন পাই। 4টি ইলেকট্রনের মাঝখানে দেখুন সে কোথায় কোথায় ইলেকট্রন দিয়েছে। এইদিকে বন্ধন করতে একটি দিয়েছে, এইদিকে বন্ধন করতে একটি দিয়েছে, উপরেরটাতে একটি দিয়েছে, নিচেরটাতে একটি দিয়েছে। তাহলে এখন এই যৌগের এই প্রথম কার্বনের সিগমা বন্ধন কয়টা আর পাই বন্ধন কয়টা? দেখুন এই ক্ষেত্রে এই দিকে একটা সিগমা, আর এটাও একটা সিগমা, আর এটাও একটা সিগমা। তাহলে আমরা এইখানে কয়টা সিগমা পাইলাম? 3টা সিগমা পাইলাম। তার মানে 3টা শক্তিশালী বন্ধন এবং একটা ইলেকট্রন পাই বন্ধনে দিয়ে দিয়েছে। মুক্তজোড় নাই, কারণ এখানে আর বাড়তি কোনো ইলেকট্রন নাই। তার মানে আমরা এই মুক্তজোড়টাও দেখতে চাচ্ছি বা বুঝবো। এখন দেখুন আমরা এই যৌগের ক্ষেত্রে সংকরায়ন সংখ্যা অর্থাৎ শক্তিশালী বন্ধন কত পাইলাম?
4 পাইলাম। তাহলে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত সিগমাটা জানতে হবে, পাই বন্ধনটা জানতে হবে, মুক্ত জোড় জানতে হবে, মুক্ত জোড়। একটু দেখি, আমরা সংকরায়নের একদম শেষ পর্যায়ে প্রায় চলে আসছি, কারণ আমরা সংকরায়ন এখন ডিরেক্টলি বলে দেব কোনটা কত। প্রথমত আমি একটা উদাহরণ নিচ্ছি, পানি H2O। এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে? অক্সিজেন। অক্সিজেনের দুই দিকে দুইটা হাত থাকবে, আমরা এরকম চিন্তা করি, তো আমরা এইভাবে লিখতে পারি। এখন কথা হচ্ছে, যখন আমরা এইটা লিখলাম, কারণ অক্সিজেনের দুইটা রয়েছে, অক্সিজেনের পরমাণুর যে পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে আমরা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও কত পাচ্ছি? 8টি পাচ্ছি। তার মানে 2, তারপর হচ্ছে 6। তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 6টি। কারণ আমরা সমযোজী যৌগ, এটা একটা সমযোজী যৌগ, ইলেকট্রন শেয়ার করে বন্ধন ক্রিয়েট করে। আর এটা কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। আর 3 নাম্বার কথা হচ্ছে সর্বশেষ কক্ষপথের সবগুলি ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথের কয়টা ইলেকট্রন রয়েছে? 6টা ইলেকট্রন রয়েছে। তার মানে এখন এই 6টা ইলেকট্রনের মাঝখানে অক্সিজেন কয়টা ইলেকট্রন দিয়েছে? এইদিকে একটা আর এইদিকে একটা দিয়েছে। তার মানে অক্সিজেনের আরো 4টি ইলেকট্রন রয়েছে। এই 4টি ইলেকট্রনই এখন মুক্তজোড় ক্রিয়েট করবে। মুক্তজোড় মানে হচ্ছে, দেখুন, একটা বন্ধন হইতে গেলে 2টা ইলেকট্রন লাগবে, এটা মাস্ট। এই ক্ষেত্রে যখন সিগমা বন্ধন হয়েছে, একটা হাইড্রোজেনের আর একটা অক্সিজেনের, আর এইখানে যদি আরো 3টা বন্ধন থাকতো কোনোভাবে, তাহলে এইগুলা হয়তো পাই বন্ধন। এইগুলার আমি হিসাব করব না। প্রথম যে একটা বন্ডকে আমরা ওইটা সিগমা ধরে নেব, আর বাকি যেগুলো থাকবে ওইগুলোকে পাই ধরে নেব। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি, যেটা এই ক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেনের আরো 4টি পরমাণুর আরো 4টি ইলেকট্রন রয়েছে, কারণ 2টা ইলেকট্রন শেয়ার করেছে। তার মানে সর্বশেষ কক্ষতে 4টি ইলেকট্রন দ্বারা কয়টা বন্ধন হবে? 2টা। তার মানে আরো 2টি বন্ধন ক্রিয়েট করবে। অর্থাৎ এক জোড়া ইলেকট্রনই হচ্ছে একটা বন্ধন। তাহলে এই ক্ষেত্রে আমরা শক্তিশালী বন্ধন কয়টা পাচ্ছি? 2টা হচ্ছে মুক্ত জোড়, তার মানে 2টা অনেক বেশি শক্তিশালী। তারপরে হচ্ছে 2টা সিগমা, তার মানে হচ্ছে 4টা। তার মানে এর সংকরায়ন সংখ্যা কত? 4। এখন দেখুন, আমরা প্র্যাকটিস করবো এইভাবে, যে যত যৌগ আছে সবগুলোর সংকরায়ন বের করার চেষ্টা করবো। তার মানে এটাই দাঁড়াচ্ছে, যদি কোনো সিঙ্গেল টার্ম থাকে কোনো পরমাণুর মাঝখানে, তখন এই সিঙ্গেল টার্মটাকে আমরা বলি সিগমা। যখন ডাবল বা ট্রিপল টার্ম থাকে, তখন একটা সিগমা, বাকি 2টা হচ্ছে পাই। আর যখন কোনো পরমাণুর এই সাইড দিয়ে যদি কোনো এরকম উজ্জ থাকে, যে এর ভিতরে সর্বশেষ কক্ষপথে আরো বাড়তি ইলেকট্রন রয়েছে কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, তখনই আমরা সেখানে মুক্ত জোড়টা খুঁজে পাবো। তাহলে এই 3টা জিনিসের উপর ভিত্তি করে এখন আমরা সংকরায়ন বের করব। তার মানে আমরা প্রথমত একটা যৌগের সংকরায়ন সংখ্যা বের করব, তারপরে আমি বলে দেব এর সংকরায়নটা কত বা কিভাবে কি। এর জন্য একটা ছক জানতে হবে, যেটা বইও রয়েছে বা সব জায়গায় আমরা ব্যবহার করি। যদি সংকরায়ন সংখ্যা 2 পাই, তাহলে সংকরায়নটা কি হবে? আমরা দেখুন, এস পি এর পাওয়ার 3 পর্যন্ত হতে পারে, মানে পি 3টা হতে পারে, অর্থাৎ ডি 5টা হতে পারে, এফ 7টি হতে পারে। তাহলে আমরা এইভাবে সিরিয়ালাইজ নিয়ে যাব। সংকরায়ন সংখ্যা যদি কখনো 2 পাই, তাহলে আমরা একটা এস নিব, একটা পি নিব, তখন কি হবে সংকরায়ন? এসপি। সংকরায়ন সংখ্যা যদি কখনো 3 পাই, তখন একটা এস, 2টা পি নিব, তার মানে এইখানে হচ্ছে 3টা। সংকরায়ন সংখ্যা যদি আমরা কখনো 4 পাই, তখন একটা এস, 3টা পি নিব। সংকরায়ন সংখ্যা যদি কখনো আমরা 5 পাই, তখন একটা এস, 3টা পি, একটা ডি নিব। কখনো এরকম করা যাবে না ব্যতিক্রম ছাড়া, যে আমি sp2 তারপর একটা ডি দিয়ে আমি 5টা বা 4টা এরকম বানাই ফেললাম। যেমন ধরুন এইখানে বললাম আমি 9 হইলে আমাকে এরকম করা যাবে না, এফ থেকে 7 নিয়ে নেব, তারপরে হচ্ছে এই যে পি থেকে 2 নিয়ে নেব, এরকম করা যাবে না। আপনাকে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে যেতে হবে। তার মানে 9 করতে চাইলে এস থেকে একটা, পি থেকে 3টা সর্বোচ্চ নেওয়া যেতে পারে। তার মানে কয়টা গেল? 4টা গেল। এখন ডি থেকে কয়টা নেব? 5টা। এফ পর্যন্ত যাচ্ছে না, ডি থেকে 5টা। এরকম যদি 13 হয়, তাহলে কিভাবে করব? sp3 d5, 9টা হয়েছে, এখন 13 করতে হবে, তার মানে f4 দিয়ে দেব। তাহলে এত জটিল সংকরায়ন নরমালি আসবে না, আপনাদের 5-6 পর্যন্ত জানলেই হবে। এবং এই যে এস বা পি, এগুলো হচ্ছে সংকরিত সমশক্তি সম্পন্ন অরবিটাল।
তো এইগুলো সর্বোচ্চ দূরে দূরে থাকার চেষ্টা করবে। এখন এস এরও যে পরিমাণ শক্তি, পি এরও সেম পরিমাণ শক্তি। সো এই ক্ষেত্রে এসটা যদি এইদিকে থাকে, পিটা তার একদম অপোজিটে চলে যাবে। তখন এদের মধ্যবর্তী কোণ হবে কত? মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো sp3 এর ক্ষেত্রে তিনটা, তার মানে একটা এস, আরেকটা পি, আরেকটা পি, তার মানে এস পি পি, তার মানে সমশক্তি সম্পন্ন। এখানে যদি কেন্দ্রীয় পরমাণু থাকে তাহলে তিনটা তিন দিকে থাকবে এবং এদের মধ্যবর্তী কোণ হবে কত? মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তার মানে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এইগুলা জাস্ট একটু আপনি চিন্তা করলেই হয়ে যায়, তেমন জটিল কোনো জিনিস না, আপনি চাইলেই বুঝতে পারবেন। তো এসপি হইলে দুইটা দুই দিকে থাকবে, তো এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি এবং দেখতে কেমন হবে? সরল রৈখিক, সরল রৈখিক। তো এটার ক্ষেত্রে sp3, তার মানে এদের কোণ হবে 120 ডিগ্রি এবং এটা হবে ত্রিভুজ আকৃতির বা ত্রিকোণাকার, ত্রিভুজ আকৃতির বা ত্রিকোণাকার। কেমন? এই যে এটাকে যদি আমি যোগ করি তাহলে দেখুন এটা একটা ত্রিভুজের মতন হয়ে যাবে, ত্রিকোণাকার। আর sp3 এটার ক্ষেত্রে অনেকেই মনে করে এটার কোণটা মনে হয় 90 ডিগ্রি হবে। না, এর কারণ হলো দেখুন, আপনি যদি 90 ডিগ্রি বানাইতে চান তাহলে দেখুন এটা এটার সাথে 90, কিন্তু এটা এটার সাথে 180, তো এইরকম হবে না, একটা গ্রাফিক্যাল চেঞ্জ হবে। যেমন ধরুন চারটা হাত দিয়ে যদি আমরা চিন্তা করি, চারদিকে যদি আমরা নেই, ধরুন এই তিনটা হাত রয়েছে, তো এইদিকে এরকম 180 হয়ে যাবে। তো এরকম করা যাবে না, আমাকে সবগুলার সাথে সবগুলার দূরত্ব যেন সেম থাকে, এরকম একটা পজিশনে যেতে হবে। এটা একটু চিন্তা করলে হবে, বা চারটা কলম থাকলে একটা খুব সহজে এক্সপ্লেন করা যায়। তো এটা মেপে দেখলে দেখা গেছে 109.28 মিনিট বা 109.5 ডিগ্রির মতন হয়ে যায়। 109 ডিগ্রি 28 মিনিট, যেটা হচ্ছে 109.5 ডিগ্রি, কারণ হচ্ছে 30 মিনিটে 0.5 ডিগ্রি, মানে 0.5 ডিগ্রি হবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি চতুর্স্থলকীয়, চতুর্স্থলকীয়। আর এটা হচ্ছে যেহেতু sp3d, এটার কোণটা হবে 90 ডিগ্রি এবং এটা হবে পঞ্চভুজীয় বা পিরামিডীয়, যেটা হচ্ছে আমরা sp3d এর ক্ষেত্রে বের করতে পারি। এটা হচ্ছে পঞ্চভুজীয় বা পিরামিডীয়, পঞ্চভুজীয়। আচ্ছা, আপাতত এরকম একটা ছক রয়েছে, আপনারা ছকটা দেখলেই পারবেন আশা করি। আর এই ক্ষেত্রে এখন আমরা সংকরায়নটা যে কোনো যৌগ দেখে দেখে বলতে চাচ্ছি, আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, তো পুরো ভিডিওটি দেখতে হবে। কারণ হচ্ছে আর যদি কোনো জায়গায় ভুল বা কোনো জায়গায় যদি বুঝতে আপনার কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি আবার প্রথম থেকে ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানিয়ে দেন যে আপনি বুঝতে পারতেছেন কিনা। এখন আমরা যে কোনো যৌগ, অনেকগুলো যৌগ প্র্যাকটিস করব, জাস্ট দেখা মাত্র কিভাবে বলে দেব। এখন কথা হচ্ছে আমরা এই যৌগটি লিখতে চাচ্ছি, প্রথম CH4, এর সংকরায়ন কত বা এর কোণ কত বা কি? তাহলে CH4 এর ক্ষেত্রে আমরা এটার হাতগুলো আঁকবো, তার মানে আমরা চারটা সিগমা বন্ধন পাচ্ছি। এই ক্ষেত্রে মুক্তজোড় রয়েছে কিনা? এই ক্ষেত্রে মুক্তজোড় নাই, কারণ হচ্ছে কার্বনের শেষ কক্ষতে 4টি ইলেকট্রন থাকে, 4টি বন্ধন করে ফেলেছে, তার মানে হচ্ছে সংকরায়ন সংখ্যা 4। তো এটা সংকরায়ন হবে sp3, কারণ s একটা নিচ্ছি আর p তিনটা, এই মিলে হচ্ছে 4। তারপরে আমরা যদি দেখি, চিন্তা করি বেরিলিয়াম ফ্লোরাইড, তার মানে হচ্ছে এই বেরিলিয়ামের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? 2টি, আর সেই 2টি ইলেকট্রন দিয়ে ফ্লুরিনের সাথে 2টা বন্ধন করেছে, তার মানে এখানে 2টা সিগমা বন্ধন থাকলে আমরা এর সংকরায়ন পাবো sp এবং এর কোণ কত? 180 ডিগ্রি এবং এটা দেখতে কেমন? সরল রৈখিক। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা চিন্তা করি PCl5, এখন এর সংকরায়ন কি? এইখানে হচ্ছে PCl5 এর ক্ষেত্রে এইখানে কেন্দ্রীয় পরমাণু কে? এইখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, আর ফসফরাসের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি, এবং 5টি ইলেকট্রন দ্বারা 5টি ক্লোরিনের সাথে কিন্তু বন্ধন করেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি 5টাই সিগমা বন্ধন, আর 5টা সিগমা বন্ধন থাকলে কি হবে? 5টা সিগমা বন্ধন থাকলে হবে sp3d, s একটা, p তিনটা আর d একটা, টোটাল হচ্ছে 5টা। তার মানে আমরা এইভাবেই কিন্তু বলতে পারি। আমরা অনেকগুলো যৌগ প্র্যাকটিস করব, তো আপনার কোনো প্রবলেম হবে না, আমি শিওর যে আপনি যৌগগুলো দেখলেই পুরোপুরি বুঝে ফেলতে পারবেন। আচ্ছা বলুন তো, আয়োডিনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? আয়োডিনের শেষ কক্ষতে কিন্তু 7টি ইলেকট্রন থাকে। এটা একটু মাথায় রাখবেন, কারণ এটা ইলেকট্রন বিন্যাস করে এত দূর এত হিসাব করার দরকার নাই।
তো আয়োডিনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে। আর জেনন, জেনন এক্স রেডন, আমরা ওই যে বলি না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, ওইগুলোর ক্ষেত্রে শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? ওইগুলোর ক্ষেত্রে শেষ কক্ষতে 8টি ইলেকট্রন থাকে। আর সালফার, সালফারের ক্ষেত্রে শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? 6টি ইলেকট্রন থাকে। আপাতত এই 3টা জিনিস যদি মনে রাখেন বাকিগুলো পারবেন। কেন? এই ফসফরাস, ফসফরাসের ক্ষেত্রে 5টি থাকে। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে। তো এইভাবে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। আরেকটা রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের শেষ কক্ষতে 5টি ইলেকট্রন থাকে, কারণ নাইট্রোজেন 7, তো ওই প্রথম কক্ষতে 2টা দিয়ে দেয়, তারপর শেষ কক্ষতে 5টি থাকে। তো আমরা এই কয়েকটি জানলেই হবে, বা আরো কয়েকটি আছে আমরা দেখবো একটু পরেই। এখন কথা হচ্ছে আমরা আয়োডিন দিয়ে একটা উদাহরণ নিতে চাচ্ছি। তার মানে আয়োডিন ফ্লোরাইড বা এই আয়োডিন F7, এটার ক্ষেত্রে সংকরায়নটা কত? এটার ক্ষেত্রে দেখুন তো, এর 7টা ইলেকট্রন, আর 7টা ইলেকট্রন দ্বারা 7টা ফ্লোরিনের সাথে বন্ধন করেছে। তার মানে কি সবগুলা ফ্লোরিনের সাথে একটা একটা হাত রয়েছে, তার মানে একটা একটা হাত থাকা মানে সিগমা, তার মানে এই ক্ষেত্রে সবগুলাই সিগমা, তার মানে টোটাল 7টাই সিগমা। 7টাই যদি সিগমা থাকে তাহলে আমরা কিভাবে বসাবো? এস একটা, পি 3টা, আর ডি এখন আমরা বসাবো 3টা আর 1টা, 4টা চলে গিয়েছে। 7টা বানাইতে আর কয়টা লাগবে? 3টা লাগবে। তার মানে sp3d3, এইটার সংকরায়ন কিন্তু এটাই। আর একটু যদি আমরা যাই SF6, তাহলে এটা সংকরায়ন কত? আমরা জানি সালফারের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? 6টি। তো এখানে 6টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করেছে, তো এই ক্ষেত্রে আমরা এটা 6 বলতে পারি। তার মানে sp3d2, কারণ এই যে 4টা আর এইখানে রয়েছে 2টা, তার মানে 6টা। এর আকৃতি কেমন, প্রকৃতি কেমন, কোণ কেমন, সেগুলো কিন্তু ওই ছক থেকে খুব সহজে বলা যেতে পারে। কারণ এখানে 6 থাকলে আমরা জানি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 79 ডিগ্রি এবং এর আকৃতি হচ্ছে ষষ্ঠ থলকীয়। তো একটা ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে কোণের কিন্তু একটা দ্বিমত থাকে, কারণ কোণটা চেঞ্জ হয়ে যায় মুক্ত জোরের কারণে, সেটাও আমরা দেখব একটু। তার আগে আরো কয়েকটি উদাহরণ দেখি আমরা, আরো বেশ কয়েকটি উদাহরণ দেখি। আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আপনারা জানেন যে অ্যালুমিনিয়ামের 3টি শেষ কক্ষতে ইলেকট্রন থাকে। তো 3টি শেষ কক্ষতে ইলেকট্রন থাকে, 3টি বন্ধনী করেছে, তো এর সংকরায়ন হচ্ছে sp3। তারপর হচ্ছে ফসফরাস পেন্টাফ্লোরাইড, তো এই ক্ষেত্রেও আমরা জানি এটা 5টি ইলেকট্রন রয়েছে, 5টি বিক্রিয়া করেছে, তো এটার সংকরায়ন হবে কি? sp3d। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন আসি মুক্ত জোরের ব্যাপারটা। মুক্ত জোরের কারণে কিন্তু কোণের আংশিক পরিবর্তন ঘটে। কারণ দেখুন, আমরা যখন আরেকটি বিক্রিয়া লিখেছিলাম অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে যেটা লিখেছিলাম, অক্সিজেনটার গাঠনিক সংকেত আমি এইভাবে লিখেছি। এইভাবে কিন্তু আসলে লেখা ঠিক না, কারণ এটা হচ্ছে ভুল। আর এটা কেন ভুল? আমরা জানি পানির কোণ কি? কৌণিক। পানির আকৃতিটা কেমন? কৌণিক আকৃতির হয়। তাহলে এটা কি কৌণিক হচ্ছে? এটা সরল রৈখিক। আর এটা তো কৌণিক না, তো এটা কেমন হওয়ার কথা ছিল? আপনি যদি একটু চিন্তা করেন যে অক্সিজেনের শেষ কক্ষতে 6টা ইলেকট্রন, 2টা মুক্ত জোড় আর একটা ইলেকট্রন এদের সাথে শেয়ার করেছে, তো এইখানে শক্তিশালী বন্ধন কয়টা? 2টা মুক্ত জোড়ে, অর্থাৎ এইখানে একটা এক জোড়া ইলেকট্রন একটি, আর এইখানে এক জোড়া ইলেকট্রন একটি, তার মানে হচ্ছে 2টি মুক্ত জোড় প্লাস 2টা সিগমা, তার মানে সিগমা কয়টা? 2টি। টোটাল শক্তিশালী বন্ধন, কারণ এরা দুইজনই শক্তিশালী, তো শক্তিশালী বন্ধন কত হচ্ছে? 4। তার মানে শক্তিশালী বন্ধন 4 হলে আমরা জানি কি সংকরায়ন হবে sp3, এবং এর কোণ কত হবে? 109.28 মিনিট, আর হচ্ছে চতুর্স্থলকে। কিন্তু না, এটা এরকম হচ্ছে না। এর কারণ হচ্ছে যেখানে মুক্ত জোড় রয়েছে সেখানেই কোণ এবং আকৃতির পরিবর্তন হবে। তার একটাই কারণ, আমি আগে একটা গল্প বলেছিলাম যে ভাইয়ের সম্পর্ক শক্তিশালী বেশি নাকি জামাই বউয়ের সম্পর্কটা শক্তিশালী বেশি। তো এই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখেন, যারা একদিকে রয়েছে তারা একদিকে থাকবে আর বাকিগুলো আরেক দিকে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অক্সিজেনেরটা যদি আমরা চিন্তা করি, অক্সিজেনের শেষ কক্ষতে যে 2 জোড়া ইলেকট্রন রয়েছে, এই 2টাই থাকবে কি একদিকে, আর বাকি যে 2টা সমযোজী বন্ধন গঠন করার জন্য যে শেয়ার করতেছে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এই দিকে থাকবে। তো এই ক্ষেত্রে চিন্তা করে দেখেন, এই 2টা মুক্তজোড়গুলো কি অনেক বেশি শক্তিশালী না? তো মুক্তজোড় যদি অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, তার মানে এই মুক্তজোড় 2টা এই 2 বন্ধনকে একটু চাপ দিবে, একটু চেপে ধরে রাখবে। তো চেপে ধরে রাখার কারণে মোটামুটি এটা যদি আগে যেই কোণ থাকার কথা ছিল একটু কমে যাবে।
এই কমে যাওয়ার কারণে এর কোণেরও পরিবর্তন হয়ে যাবে। আর এটার আকৃতিটা তো এখনই চেঞ্জ হয়ে গেল, কারণ এটাকে সিগমা বন্ধন থাকার পাশাপাশি মুক্তজোড় রয়েছে। মুক্তজোড় থাকলে আকৃতির একটা পরিবর্তন ঘটে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার দুইটা মুক্তজোড় প্লাস দুইটা সিগমা, টোটাল 4টি, এবং 4টি দিয়ে সংকরায়ন হয়েছে sp3, কিন্তু এর কোণের একটা পরিবর্তন হবে। এখন এই কোণগুলো একটু মুখস্থ রাখতে হবে। তবে আমি মোটামুটি একটা অ্যারাউন্ড, মানে আপনি যদি কাছাকাছি বলে দিতে চান তাহলে মনে রাখবেন যে একটা সিগমা বন্ধনের মানে একটা মুক্তজোড়ের জন্য অ্যারাউন্ড 2.5 এর মতন, মানে সব যৌগে না, ম্যাক্সিমাম যৌগে কাজে দিবে এটা, যে একটা মুক্তজোড়ের কারণে অ্যারাউন্ড 2.5 এর মতন বন্ধন কমে যাবে। তো আপনি দেখুন এখানে দুইটা মুক্তজোড় রয়েছে, তার মানে 2.5 করে দুইটা যোগ করলে 5 কমে যাবে কত থেকে? 109.5 ডিগ্রি থেকে। তাহলে 109.5 থেকে যদি 5 কমে যায় তাহলে 104 ডিগ্রি বা 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 28 মিনিট বলতে পারি, 104.5 ডিগ্রি আমরা কিন্তু কোনটা পাবো? কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে। একটু চিন্তা করেন তো, NH3, এই NH3 এর সংকরায়নটা কি এবং এটা কিভাবে করবো? দেখুন NH3 একটু চিন্তা করে দেখুন, নাইট্রোজেনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের শেষ কক্ষতে 5টি ইলেকট্রন থাকে। তো 5টি ইলেকট্রন থাকলে এই 5টি ইলেকট্রনের মাঝখানে কয়টি ইলেকট্রন বন্ধন করেছে? 3টি ইলেকট্রন বন্ধন করেছে সমযোজী, কারণ একটা ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী হয়। আর একটা বন্ধনের ক্ষেত্রে আমরা একটাই জানি সিগমা বন্ধন রয়েছে। তো এই ক্ষেত্রে নাইট্রোজেনের একদিকে 2টা ইলেকট্রন পড়ে থাকবে অর্থাৎ মুক্তজোড়, আর বাকি 3টা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা বন্ধন ক্রিয়েট করবে। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি একটা মুক্তজোড় প্লাস 3টা সিগমা, 3 সিগমা। তো টোটাল বন্ধন কত পেলাম? 4। তাহলে এর সংকরায়ন কি? এর সংকরায়নও কিন্তু sp3। এবং আকৃতি কেমন হবে? ওই যে বলেছিলাম 2.5 কমে যাবে একটা মুক্তজোড়ের জন্য, তাহলে একটা মুক্তজোড়ের জন্য যদি 2.5 কমে যায় তাহলে এটা কত থাকতেছে? 109 থেকে 109.5 থেকে 2.5 বাদ দিলে থাকতেছে 160 ডিগ্রি। তার মানে এটার সংকরায়ন হচ্ছে sp3, এবং এটা কিন্তু ত্রিভুজ আকৃতির হয়ে যাচ্ছে বা চতুস্থলকীয় বলা যেতে পারে, কারণ এটা 4-এর মতনই হবে। তো এটাকে আমরা চতুস্থলকীয় বলতে পারি। বা আকৃতি নিয়ে কিন্তু অনেকেরই একটা প্রবলেম থাকে, কারণ আকৃতি এক এক সময় এক এক আকৃতি ধারণ করে। তো এই ক্ষেত্রে আনুমানিক একটা বলে দিলে হয় বা কাছাকাছি হলেই হয়। আর কোণের ব্যাপারটা একদম শিওরলি জানা থাকতে হবে, যেটার যা কোণ তাই দিতে হবে। আর ওই যৌগের যেটা সংকরায়ন এটা কিন্তু একদম ফিক্সড, এটা দেখে দেখেই বলা যাবে। আমরা আরো অনেক জটিল যৌগের সংকরায়নগুলো দেখব, যৌগের সংকরায়ন দেখব। তার আগে যদি আমরা একটা জটিল যৌগ নিয়েই নেই, আমরা এতক্ষণ পর্যন্ত একদম সিম্পল যেগুলো একদম ইজিলি জানা যায় সেগুলো সংকরায়ন দেখেছি। এখন চাচ্ছি আমি একটু অ্যাডভান্স বা একটু জটিলের জন্য যাওয়া। যেমন আমি যদি বলি K4 আয়রন সায়ানেট, এর সংকরায়ন কি? দেখুন তো এইটা যৌগটা দেখেই মনে হচ্ছে অনেকটা জটিল আকৃতির। তো এইটার সংকরায়নটা কিভাবে বের করব? এটা সংকরায়ন বের করার জন্য আপনাকে দেখতে হবে এইখানে সর্বোচ্চ যোজনী কার, কারণ আমরা সমযোজী যৌগের, এটা একটা সমযোজী যৌগ, কারণ আয়রন আর সায়ানেট বা এইখানে একটা সমযোজী যৌগ ক্রিয়েট হয়, ইলেকট্রন শেয়ারের ফলেই এই বিক্রিয়াটা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমযোজী না হইলে তার আপনাকে সংকরায়ন বের করতে বলতেছে না, তার মানে সংকরায়ন বের করতেছে মানেই হচ্ছে সমযোজী যৌগ। 1 নাম্বার কথাটা দরকারই নাই। 2 নাম্বার কথাটা আসে, এইখানে কেন্দ্রীয় পরমাণু কে? যার যোজনী বেশি সেই কেন্দ্রীয় পরমাণু। তো এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, টোটালটুকু যদি একটা মৌল ধরতাম তার মানে হচ্ছে এই টোটালটুকুর যোজনী হবে 4 আর কে এর যোজনী হবে 1, পটাশিয়ামের যোজনী হবে 1 আর টোটাল যৌগটার যোজনী হবে 4। আমরা তার মানে টোটালটুকুর সংকরায়ন যদি বের করতে চাই তার মানে ওইটার হবে 4 আর পটাশিয়ামের 1, কিন্তু না, আমরা মৌলের দেখতে চাচ্ছি আসলে ডিরেক্টলি মৌলের যোজনীগুলা কত। তো এই ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 6 আর সায়ানেটের যোজনী হচ্ছে 1, কারণ আমরা এরকম একটা জিনিস পড়েছি একটু আগেই, এ বি এক্স আর ওয়াই এরকম যদি থাকে তাহলে এই বি এর যোজনী কত? বি এর যোজনীটাই হবে এক্স আর এ এর যোজনীটাই হবে ওয়াই। বা এই ক্ষেত্রে যদি এটা ওয়াই থাকে আর এটা এক্স থাকে তাহলে আবার আমরা বলবো এ এর যোজনীটা হবে এক্স
আর বি এর যোজনীটা হবে ওয়াই। তো এই ক্ষেত্রে আয়রনের যোজনীটা কত 6 আর সায়ানেটের যোজনীটা কত 1 আর পটাশিয়ামের যোজনী কত 1। তাহলে কোন মৌলের যোজনী সবচেয়ে বেশি? আয়রনের। তার মানে আয়রনটাই কেন্দ্রীয় পরমাণু। আপনি যদি একটু গাঠনিক সংকেতটাও ক্রিয়েট করেন তাহলেও কিন্তু খুব সহজে বোঝা যায় কিরকম, যে এই যে কেন্দ্রে আয়রন থাকবে, আয়রনের চারদিকেই 6টা সায়ানেট থাকবে, 6টা সায়ানেট থাকবে। তারপরে হচ্ছে এই 6টা সায়ানেটকে কেন্দ্র করে আবার 4টা পটাশিয়াম থাকবে, চারদিকে 4টা পটাশিয়াম থাকবে। তো দেখুন যে আমরা যদি গাঠনিক সংকেতটা পাই তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রে কে রয়েছে? আয়রন। তার মানে আয়রনের যোজনী আমরা দেখব, আয়রনের শেষ কক্ষতের ইলেকট্রন হিসাব করব আর আয়রনের শেষ কক্ষতের ইলেকট্রন দিয়েই আমরা বের করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আয়রনের কয়টা ইলেকট্রন থাকবে? এই ক্ষেত্রে আমরা 6টা ইলেকট্রন পাবো। তো এই ক্ষেত্রে যদি আমরা 6টা পাই, আমরা যে হিসাবটা করব যেভাবে, এই আয়রন কেন্দ্রীয় পরমাণুতে যখন জটিল যৌগ গঠন করে তখন সবগুলো ইলেকট্রন দিয়ে বিক্রিয়া করে ফেলে, কারণ এখানে অনেক পরমাণু থাকে, সবার সাথেই বিক্রিয়া করে। তো জটিল যৌগের ক্ষেত্রে এত চিন্তা করার দরকার নাই। কেন্দ্রীয় পরমাণুর এইদিকে যা থাকবে, এইদিকে সংখ্যাটা যা থাকবে, কেন্দ্রীয় পরমাণুর এইদিকে সংখ্যাটা যা থাকবে সেটাই হবে তার সংকরায়ন। কারণ হচ্ছে এইখানে সবগুলো ইলেকট্রনই শেয়ার করে ফেলবে, কারণ এখানে অনেকগুলো পরমাণু থাকে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা সিগমা বন্ধন। 6টা সিগমা বন্ধন থাকলে সংকরায়নটা কি হয়? sp3d2। তাহলে এটা হচ্ছে ষষ্ঠ স্থলকীয় এবং এদের আকৃতি আমরা বললাম কি ষষ্ঠ স্থলকীয়, এবং এদের কোণটা হবে 79 ডিগ্রির মতো। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা সংকরায়ন ডিরেক্টলি বলে দিতে পারবো, যে কোনো জটিল যৌগ থাক। ইভেন এই যৌগটা যদি এইভাবে না দিয়ে এইভাবেও দিত, তার মানে এটাও কিন্তু হইতো। যেমন আয়রন সায়ানেট, এইখানে 6 দেয়া, তারপরে এইখানে বলে দিল যে 4-, একই কথাই মিন করতেছে। তার মানে জটিল আকারেই থাকুক আর যেভাবেই থাকুক না কেন, আমরা কিন্তু সংকরায়নগুলো বের করতে পারবো। এখন আসি একটা সবার কমন প্রবলেম, আয়নের সংকরায়ন কিভাবে বের করতে হয়? আয়ন থেকে বা আয়ন থাকলে কিভাবে সংকরায়ন বের করতে হয়? এটাই অনেকের কাছে অনেক জটিল লাগে, কিন্তু এটাই দেখুন একদম ইজি। যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন, টেনে টেনে না দেখে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে দেখুন দেখা মাত্রই কিন্তু সংকরায়ন বলে দেওয়া যাবে। দেখুন আমরা একদম সিম্পল ভাবে একটা আয়ন নিচ্ছি, তারপরে একটু বুঝতেছি। NH4+। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রে যে থাকবে, কেন্দ্রে কে থাকে? যার যোজনী সবচেয়ে বেশি। তার মানে আমরা শিওর এইখানে নাইট্রোজেনটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? 5টি ইলেকট্রন থাকে। এখন কথা হচ্ছে প্লাস মানে কি? আপনি কেমিস্ট্রিতে প্লাস মানে কি জানেন? যেমন সোডিয়াম প্লাস, তার মানে এটা বুঝেন যে একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দিয়েছে। আগে 11টি ইলেকট্রন রয়েছিল, এখন 10টি ইলেকট্রন রয়েছে। কোন জায়গা থেকে ইলেকট্রনটা গিয়েছে? শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন গিয়েছে কিন্তু। আর ক্লোরিন মাইনাস, তার মানে কি বুঝেছেন? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। কোথায় গ্রহণ করেছে? শেষ কক্ষপথে গ্রহণ করেছে। আগে যদি 17টি থেকে থাকে, এখন কতটি হয়ে গেছে? 18টি হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে দেখুন এইখানে প্লাস রয়েছে, এই প্লাস থাকা মানেই হচ্ছে এইখানের কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন ছেড়েছে বা ইলেকট্রন গ্রহণ করেছে। তো প্লাস থাকা মানে কি? ছেড়েছে। তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কোথায় থেকে ছাড়বে? শেষ কক্ষপথ থেকেই ছাড়বে। তার মানে এখন নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 4টি ইলেকট্রন, কারণ একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তার মানে 4টি ইলেকট্রন দ্বারা 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে। তার মানে সবগুলোই সিগমা হয়ে গিয়েছে। তার মানে 4টি ইলেকট্রন 4টি সিগমা, তার মানে 4টি, অর্থাৎ সংকরায়ন সংখ্যা অর্থাৎ শক্তিশালী বন্ধন কয়টা? 4। 4 হইলে আমরা কি জানি? sp3। তো এইভাবেই আমরা যত আয়ন রয়েছে সবগুলোর বের করব। একটু চিন্তা করে দেখুন তো, আয়োডিন Cl4-। এখন এটা সংকরায়ন কি হবে? আয়োডিন Cl4-। আমরা জানি আয়োডিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 7টি। তাহলে আয়োডিনের যদি 7টি ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, এখন আরেকটি ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। এইখানে মাইনাস মানে কি? আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে আয়োডিনের ইলেকট্রন এখন কয়টা হয়ে গেছে? 8টি হয়ে গেছে। এর মাঝখানে 4টা ক্লোরিনের সাথে বন্ধন করেছে। তার মানে 4টা ক্লোরিনের সাথে বন্ধন করা মানে হচ্ছে 4টা সিগমা বন্ধন করা। 4টা ক্লোরিনের সাথে বন্ধন মানে 4টা সিগমা বন্ধন হয়েছে অটোমেটিকলি।
আর বাকি রইল কয়টা আয়োডিনের ইলেকট্রন, আর বাকি রইল 4টি ইলেকট্রন। তার মানে 4টা ইলেকট্রন এখন জোড়ায় জোড়ায় ভাগ করে দেন, কারণ মুক্ত জোড় রয়েছে। তার মানে 4টা ইলেকট্রন 2 জোড়া মুক্ত জোড় হয়ে গিয়েছে। তার মানে 2 জোড়া, তার মানে 2টা মুক্ত জোড়, তার মানে 2টি মুক্ত জোড়। তার মানে টোটাল সংখ্যা কত পাইলাম? 6। 6 থেকে আমরা বলতে পারি এর সংকরায়ন হচ্ছে sp3d2। তার মানে আমরা এইভাবে সংকরায়নটা বলে দিতে পারি। আমরা এখন ধরুন এই ধরনের একটা যৌগ যদি আসে, জেনন ফ্লোরাইড, এখন এটার সংকরায়ন কত? জেনন ফ্লোরাইড, আমরা এটার সংকরায়ন যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আমরা জানি জেনন মানে কয়টি? 8টি ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে। তার মানে 2টা সিগমা হয়েছে প্লাস কয়টি মুক্তজোড় হিসাবে থাকবে? তার মানে 6টা 3 জোড়া হয়ে যাবে, তার মানে 3টা মুক্তজোড়। তার মানে এদের হচ্ছে 5 হলে কি জানি? sp3d। তার মানে আমরা এইভাবে সংকরায়ন কিন্তু বের করে ফেলতে পারি। এখন আমরা আরো বেশ কয়েকটি আয়ন দেখব, আয়ন দেখে আমরা সংকরায়নটা বের করব। এখন যদি আমরা একটা সংকরায়ন বের করতে চাই, PO4 3- এর সংকরায়ন কি? অনেক জটিল একটা কোশ্চেন। PO4 -3 অনেক জটিল একটা কোশ্চেন। আমরা কোনো সূত্র ব্যবহার করব না, আমরা প্রশ্ন দেখা মাত্র ডিরেক্টলি আনসারটা বলতে চাচ্ছি। একটু চিন্তা করে দেখেন, P এর কয়টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে? P এর 5টি ইলেকট্রন থাকে। তাহলে এইখানে 3টা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে 8টি ইলেকট্রন হয়ে গেছে। P এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টি ইলেকট্রন। এখন এই 8টা ইলেকট্রন 4টা অক্সিজেনের সাথে বন্ধন করেছে। এখন একটু চিন্তা করে দেখেন, এইখানে কি 4টা সিগমা দিবেন? বা 4টা সিগমা দেওয়ার পরে যে আরো 4টা ইলেকট্রন থাকবে তখন কি 2টা মুক্তজোড় দিবেন? আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে এইখানে 4টা সিগমা তারপরে প্লাস 2টা মুক্তজোড়, এইভাবে 6টি হবে। এটাই কি দিতে চাচ্ছেন কিনা? না, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে না। এর কারণ হলো, একটু চিন্তা করে দেখেন, অক্সিজেন যখন কারোর সাথে বন্ধন করে তখন কিন্তু 2টা করে ইলেকট্রন শেয়ার করে। অক্সিজেন কারোর সাথে, যেমন সালফারের সাথে যদি বন্ধন করতে চায় তাহলে এইরকম ভাবে ডাবল বন্ধন বা ডাবল হাত দিয়ে বন্ধন করে। তাহলে আমরা এইখানে যখন অক্সিজেনটা পাচ্ছি তখন অবশ্যই ডাবল হাতের একটা ব্যাপার থাকবে। তার মানে এই ফসফরাস এই দিকে যদি একটা অক্সিজেন দেয়, এই দিকে আরেকটা অক্সিজেন, এইদিকে আরেকটা অক্সিজেন, আর এইদিকে আরেকটা অক্সিজেন। এখন একটু চিন্তা করে দেখেন, এইখানে এইদিকে ফসফরাসের একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা। তার মানে ফসফরাসের কিন্তু 8টা ইলেকট্রনই ব্যবহার হয়ে গিয়েছে বন্ধন ক্রিয়েট করতে গিয়ে। এখন কথা হচ্ছে এইখানে কয়টা মুক্তজোড়, কয়টা সিগমা, কয়টা পাই রয়েছে আমরা একটু হিসাব করব। দেখুন, পাই হলো 4টি। কিভাবে? কারণ আমরা একটা বন্ধন থাকলে আর বাকি যে বাইরের বন্ধন না থাকে সেটাই পাই বন্ধন। তার মানে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। পাই হচ্ছে 4টি, সিগমা হচ্ছে 4টি, আর মুক্তজোড় নাই। কারণ মুক্তজোড় নাই কেন? কারণ হচ্ছে 4টে 8টা ইলেকট্রন দিয়ে দিয়েছে। তার মানে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনই ছিল। তো এর সংকরায়ন কি? এর সংকরায়ন হচ্ছে sp3। আকৃতি কেমন? চতুস্থলকীয়। কোণ কত? 109.5 ডিগ্রি। তো আমরা এভাবে বলে ফেলতে পারি। এখন একটা কোশ্চেন আপনারা অবশ্যই কমেন্টে বলে যান যে এর সংকরায়নটা কি হবে। আমি একটা কোশ্চেন দিতেছি, এখন এর সংকরায়নটা কি হবে? BF4- এর সংকরায়নটা কি হবে? আশা করি এটা পারবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যান, কারণ আমি এত লম্বা একটি ক্লাস নিলাম আর আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন কষ্ট করে। আর এখন একটু কমেন্ট করে যেতেই পারেন যে BF4- এর সংকরায়নটা কি, আর আপনার কোন কোন চ্যাপ্টারের উপর ভিডিওর প্রয়োজন তা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি চেষ্টা করব ওই টপিক্সের উপর, ওই চ্যাপ্টারের উপর ভিডিওগুলো মেক করে দিতে। আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, এই ভিডিওটা আপনি একটু শেয়ার করে দেন আপনার সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ সেখানে ফেসবুক হোক, টুইটার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেটাই হোক না কেন, আপনি একটু শেয়ার দিয়ে দেন।
আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার রিকোয়েস্টটা আশা করি আপনি রাখবেন যে এই ভিডিওটা অন্তত 10 জন মানুষকে শেয়ার দিবেন বা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখে নেবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।